পরবর্তী মাসগুলো ডায়েরির সংক্ষিপ্তসার। আমরা দুজনে পৌরুষ নিয়ে আলোচনা করলাম। আলোচ্য ব্যক্তিদের মধ্যে ছিলেন ওয়াল্ট হুইটম্যান, পিপিনি আর অন্যান্যরা। মৈত্রীর পড়াশোনা বিশেষ ছিল না, কিন্তু ওর আগ্রহ এবং মনোযোগ সে অভাব পূরণ করে দিচ্ছিল। বুঝতে পারছিলাম আমাকে ওর ভালো লাগে, এ কথা ও স্বীকারও করেছিল। ও বলল ও আত্মসমর্পণ করতে চায় কবির কল্পনায় আঁকা কোনো নায়িকার মতো সমুদ্র সৈকতে প্রচণ্ড ঝড়ের প্রারম্ভে। সাহিত্য। মৈত্রীর প্রতি আমার আসক্তি গভীর থেকে গভীরতর হচ্ছিল। গ্রাম্য কবিতার মতো সরলতা, সহযোগীর আন্তরিকতা এবং এও স্বীকার্য যে এক শারীরিক টানেও সংমিশ্রণ ছিল সেটা। কার্পেটে বসে পড়াশোনার সময় কখনো কখনো আলতো স্পর্শই ভীষণ বিচলিত করত। অনুভব করতে পারতাম ওর মধ্যেও এক চঞ্চলতা ছড়িয়ে পড়ছে। সাহিত্য আলোচনার মাধ্যমে আমরা পরস্পরকে অনেক কথাই বলতে পারতাম। সাহিত্য সাহায্য করেছিল আমাদের মনের ভাব প্রকাশে সরাসরি কোনো কথা না বলেই। কখনো কখনো মনে হতো আমরা দুজনেই পরস্পরকে চাই। পরবর্তী সময়ের যুক্ত টিকা। আমার ধারণা ঠিক নয়। সে সময় মৈত্রীর প্রেমের গভীরতা সম্পর্কে কোনো ধারণাই ছিল না। খেলার ছলে, মেলামেশার অবাধ স্বাধীনতায় ও মোহগ্রস্ত হয়ে পড়েছিল। দেহজ প্রেম সম্পর্কে কোনো ধারণাই ছিল না। ডায়েরির পরবর্তী অধ্যায়। সেদিনটা ছিল আমার প্রথম রাত্রি। সন্ধ্যা থেকে রাত্রি 11টা অবধি আমি মৈত্রীর শোবার ঘরে। আমরা কিছু অনুবাদ করছিলাম এবং কাব্য আলোচনা করছিলাম। রাত্রিতে মিস্টার সেন একটা ডিনার পার্টি থেকে ফিরে হঠাৎই আমাদের এ ঘরে এলেন। আমি শান্তভাবেই কথা বলতে থাকলাম, কিন্তু মৈত্রীর মুখ চোখ পাল্টে গেল। সে আমার হাত থেকে বইটা তাড়াতাড়ি কেড়ে নিয়ে মুখের সামনে খুলে ধরল। আমরা বাংলা পড়ছি। এইভাবে কি ওর মিথ্যে কথা বলা শুরু হয়েছিল? পরবর্তীকালের যুক্ত টিকা। ব্যাপারটা এরকম ছিল না। আমি ওকে কত ভুল বুঝেছি। ও মিথ্যে বলেনি। কবিতা অনুবাদের জন্য আমি তার ঘরে রয়ে গিয়েছি একথা সে অন্য কেউ হলে হয়তো অনায়াসেই বলতে পারত, কিন্তু সহসা বাবাকে দেখে কি করবে, কি বলবে বুঝতে না পেরে আমার হাত থেকে বইটা নিয়ে নিয়েছিল। ডায়েরির পরবর্তী অধ্যায়। আজ আমি ওর জন্য পদ্মফুল এনেছিলাম। তোড়াটা বিরাট ছিল। তোড়াটা হাতে নিয়ে ওর মুখে ফুলে ঢাকা পড়ে গিয়েছিল। আমার হাত ধরে ও আমায় ধন্যবাদ জানালো। স্থির বিশ্বাস হলো যে ও আমায় ভালোবাসে। সারাদিন ধরে ও আমার জন্য কবিতা লেখে, আমায় আবৃত্তি করে তা শোনায়। কিন্তু আমি ওকে ভালোবাসি না। খানিকটা বিস্ময় মিশ্রিত আনন্দ হয় মাত্র। ওর দেহ আর মন আমাকে বিচলিত করে সত্য, ওর চরিত্রের এক বৈশিষ্ট্য আবিষ্কৃত হলো। আমি রমুর সঙ্গে কথা বলছিলাম। রমুকে সাবধান করে দিয়েছিলাম যে যে সমস্ত কথা আমায় বলল সেগুলো যেন শিবুকে আবার না বলে। ও আমার কি করবে আমিও সব জানি না। পারিবারিক ঝগড়া সম্পর্কে আমার কোনো ধারণা নেই। শিবু ওকে শাস্তি দেবে, যেভাবেই হোক। মৈত্রী জানালো, যেভাবেই হোক, শব্দগুলোর উপর বিশেষ জোর দিয়ে। অতএব ও জানে। পরে সে বলেছিল যে ভালোবাসা আর আবেগপ্রবণ কবিতার দ্বারা প্রভাবিত হয়ে সে কোনো পাগলামি না করে বসে। আমাকেও অনেক অবিশ্বাস্য গোপন কথা বলেছিল। সেসব কথা বন্ধুত্বের প্রাথমিক স্তরেই কি করে বলা সম্ভব বুঝতে পারছিলাম না। পরবর্তীকালে সংযুক্ত টিকা। মৈত্রীর বাস্তবিকই খেলা করছে। রোমুকে দাম্পত্য প্রেম কাকে বলে বোঝাচ্ছিল। কতটুকু বা বুঝতে পেরেছিল জানি না, তবে সফল দাম্পত্য প্রেমের সূত্রগুলো বলতে খুব মজা পেত। ডায়েরির পরবর্তী অধ্যায়। রমু, শিবু, মৈত্রী আর আমি পাড়ার একটা সিনেমা হলে সিনেমা দেখতে গিয়েছিলাম। হিমাংশু রায়ের একটা ভারতীয় ছবি দেখানো হচ্ছিল। মৈত্রী আর আমি পাশাপাশি বসেছিলাম, কথা বলছিলাম আর হাসছিলাম আমরা। কিন্তু ছবির পরেই যে হঠাৎ অজ্ঞান হয়ে গেল। অন্ধকারবদ্ধ ঘর, ছবির বিষয় না আমার সান্নিধ্য কী যে দায়ী বুঝতে পারলাম না। আমি জানি যে সে সম্পূর্ণ শুদ্ধ হলেও ভীষণ রকমের ইন্দ্রিয় পরায়ণা। আমার ভারতীয় বন্ধুরা ভারতীয় নারীদের এই বিস্ময়কর দিক সম্পর্কে জানিয়েছিল। একজন অসূর্যস্পর্শা যুবতী কুমারী মেয়ে তার ফুলশয্যার রাত্রেই
নিজেকে এক নিখুঁত দক্ষ প্রেমিকা এবং নিপুণ দেহশিল্পী রূপে প্রকাশ করতে পারে। মৈত্রী ওর প্রথম প্রেমের কথা আমার কাছে প্রকাশ করল। একটি বাঙালি যুবক, এখন সে ইংল্যান্ডে পড়াশোনা করছে। এ থেকে কি এটাই বুঝবে যে ও খুবই সাধারণ মনের ভাবপ্রবণ ব্যক্তিত্ব? পরবর্তীকালে সংযুক্ত টিকা। ওই স্বীকারোক্তির মধ্য দিয়ে ও এটাই ব্যক্ত করতে চাইছিল যে ওর ঘটনা আমার সঙ্গে দেখা হওয়ার আগের ঘটনা, যা ও ভুলে যেতে চায়। ডায়েরির পরবর্তী অধ্যায়। আবার ওর জন্য ফুল এনেছিলাম। ও খুব রেগে গেছে আমার উপর, কারণ ফুল শুধু ওর জন্যই জানি না, মিসেস সেন এবং অন্যান্যদের জন্যও দিই। মনে হচ্ছে শিবু কিছু সন্দেহ করেছে। যখনই আমরা একা হলাম, সঙ্গে সঙ্গে শিবু আমাদের মধ্যে এসে দাঁড়ালো। আমাদের মধ্যে কিছু ব্যক্তিগত কথা আছে বলা সত্ত্বেও শিবু ওখানে থাকার জন্য জেদ করতে থাকলো। মিস্টার সেন আর আমি সিনেমা দেখতে গিয়েছিলাম। তিনি দুঃখের সঙ্গে জানালেন যে ওর ফ্রান্স যাওয়া পিছিয়ে গেছে। এটা কি আমার ভুল, না উনি সত্যি মৈত্রীর সঙ্গে আমার বিয়ের কথা ভাবছেন? ফেরবার পথে যখন গাড়িতে বসে আমি আদৌ মৈত্রীকে ভালোবাসি কিনা ভাবছি, তখন আমাদের ফুলসজ্জার ছবি আমার চিন্তাভাবনাকে এলোমেলো করে দিল। নিজের ওপর বিরক্ত আসছিল। একটা কৌশল অবলম্বন করলাম। ওর সঙ্গে দেখা সাক্ষাৎ এড়িয়ে চললাম। যেন আমার ভয় করছে কি হবে, যেন আমি ওর প্রায় পাগল এবং ভীত। আর সকালে ও আমার সঙ্গে কথা বলার জন্য প্রায় জোর করে আমার ঘরে এসেছিল। একজন ভারতীয় যুবতীর এহেন আচরণ বোধ হয় এই প্রথম। জানি না কোথায় শেষ হবে। ও আমাকে বিচলিত করে, মোহগ্রস্ত করে, কিন্তু তবু ওকে আমি ভালোবাসতে পারলাম না। শুধুই খেলা করে যাচ্ছি। অদ্ভুত ওলট পালট করা ঘটনা ঘটে যাচ্ছে। বেশি দূর যাওয়া আমার ভুল হয়েছে। সরলতার ভান করা আরও বেশি করে ভুল। ভেবেছিলাম ভারতীয় নারীর হৃদয় জয় করার সঠিক রাস্তাটাই ধরেছি, কিন্তু ও কেবলমাত্র এক ভারতীয় নারীই নয়, ওর মধ্যে রয়েছে এক সহজাত বোধশক্তি, যা কাজে পর্যবসিত করার জন্য ওর ছিল অসাধারণ ইচ্ছাশক্তি। পুরুষ নারীর পুজো করবে এটাও একেবারেই পছন্দ করত না। এটাকে সে অমার্জিত এবং কুরুচির পরিচায়ক বলে মনে করত। ভীষণ বিদ্রুপ করত ও এ ধরনের ঘটনার কথা শুনলে। সে স্বপ্ন দেখত একজন পুরুষের সে নিম্ন স্তরের ভাবপ্রবণতা দমন করতে সমর্থ। আমার অবস্থান কি ওকে হতাশ করেছিল? বাহ, বেশ ভালো। এই যদি হয় তো আমিও আমার কৌশল পাল্টাবো। আমাদের আগের কথাবার্তাতেই এ কথা পরিষ্কার হয়ে গিয়েছিল যে আমি উন্মুক্তভাবেই সব কথা বলতে পারি। ও কখন আসবে, আবার কখন আমরা এক ঘরে বসে দুজনে গল্প করতে পারবো, এই সব ভেবে পাগলের মতো অধৈর্য হয়ে উঠেছিলাম। আমার ব্যবহারে ওর প্রতিক্রিয়াগুলো আমি নজর করব। আমি প্রথমেই জানব যে ভালোবাসা পাবার জন্য কোনো আগ্রহই আমার নেই। আমি জানি ও আমাকে ভালোবাসে। ও ওটা লুকোতে পারে না। আমি জানি ও ক্রমশ আমার কাছে বাধা পড়ে যাচ্ছে। 24 ঘন্টা যদি আমরা একলা থাকতে পারি, আমি নিঃসন্দেহ যে ও আমার কাছে আত্মসমর্পণ করবে। হায় ভগবান, ও কেন আমায় অপমান করে? কেন ও বলল যে গতানুগতিক প্রেমকেও ঘৃণা করে? অন্য কোনো নারী আমাকে এতখানি বিচলিত কোনোদিন করতে পারেনি। এই গরমের মাসগুলোতে কাজের চাপের পর আমার ইন্দ্রিয় দমন আমার পীড়া দেয়। মৈত্রীর সঙ্গে আমার বিয়ের কথাবার্তা আমার ভীষণই ভয় পাইয়ে দেয়। এই বিয়ে হতে চলেছে এটা আমি জানি। প্রতিদিন নতুন নতুন প্রমাণ আমার কাছে এসে হাজির হয়। মিসেস সেন নিজের ছেলের মতো আমায় স্নেহ মমতা দিয়ে আগলে রাখেন। মিস্টার সেন আমার পরিচয় দিতে গিয়ে বলেন আমার ছেলে। গতকাল রাত্রিতে খাবার টেবিলে মিসেস সেন আমায় বললেন, তাকে এখনও ম্যাডাম বলে সম্বোধন করছি। এখনও ভারতীয় রীতি অনুযায়ী তাকে মা বলে ডাকতে পারছি না। কেন জিজ্ঞাসা করলেন। তার সন্ন্যাসিনীর মতো প্রশস্ত ভাব আমাকে প্রভাবিত করে। তার সরলতা আমাকে মুগ্ধ করে। আমি তাকে ভালোবাসি। ঠাট্টা দিয়ে আমায় আক্রমণ করা হলো। শিবু চায় আমি ওকে মামা আর রমুকে মামি বলে ডাকি, যদিও রমুর বয়স তখনও 17 হয়নি। খুব মজা পেলাম। মৈত্রীকে নিয়ে সমস্যা। সামান্য কারণেই আমরা রেগে যাই। এই ভারতীয় ঝগড়া দিনে অন্তত 2বার হবেই। সে আমাকে শান্ত করার চেষ্টা করে,
যে সমস্ত উপায়ে সেগুলোর সঙ্গে সহানুভূতি মমতা ছাড়া শারীরিক ছোঁয়াও থাকে। বাকি সময় আমার কাটে কাজ নিয়ে বিরক্তি। আশা করি একদিন আমাদের এই আবেগ সর্বস্ব গোপন বন্ধুত্ব নিশ্চয়ই শেষ হয়ে যাবে, কিন্তু তা হলো না। রাগ ভেঙে যায়। বন্ধুত্ব জোড়া দেবার জন্য আমি ওকে খুঁজি। আবার ওই আগে থেকে আমার কাছে ক্ষমা চেয়ে নেয়। আমাদের খেলা আবার শুরু হয়। মনে হচ্ছে নিজেকে বেশি দিন আর শাসনে রাখতে পারবো না। আজ ওকে প্রায় জড়িয়ে ধরেছিলাম। আমার শোবার ঘরে আমরা একাই ছিলাম। ওকে একবার জড়িয়ে ধরার প্রচণ্ড ইচ্ছে করছিল। উভয়েই আমরা প্রচণ্ড উত্তেজিত হয়ে পড়েছিলাম। অনেক কষ্টে ইচ্ছা দমন করে ওর হাতে শুধু একটা আলতো করে কামড় দিলাম। আমি নিজের কাছেই নিজেই একটা ভয়ের বস্তু হয়ে উঠছি। পরবর্তীকালে সংযুক্ত টিকা। আমিই ভুল করেছিলাম। মৈত্রী এতটুকুও উত্তেজিত হয়নি। ও আমার মনোভাব বুঝেই বিচলিত হয়ে পড়েছিল। ও শুধুই মজা করতে চেয়েছিল, তার বেশি কিছু নয়। আমি উল্টোপাল্টা ভেবে নিয়েছিলাম। ডায়েরির পরবর্তী অধ্যায়। মৈত্রীর মতো এরকম অসাধারণ মেয়ে খুব কমই হয়। বিয়ের পর কি ও আর 5 জনের মতো সাধারণ হয়ে পড়বে না? একদিন বিকেলে মৈত্রী আমার ঘরে এলো। ওর গায়ে ছিল রাজপুতানার এক পোশাক। সেই পোশাকে ওকে প্রায় নগ্ন দেখাচ্ছিল। স্বচ্ছ কাপড়ের নিচে ওর বাদামি রঙের বুকের অল্প দেখা যাচ্ছিল। ওর গায়ের রঙের চেয়ে ওই অংশটা ঈষৎ ফর্সা। আমি ভয়ঙ্কর উত্তেজিত হয়ে পড়েছিলাম। মনে হচ্ছিল নিশ্চয়ই মিস্টার সেন বাইরে গেছেন, আর এই সুযোগে ইচ্ছে করেই এরকম উত্তেজক পোশাক পরে আমার ঘরে এসেছে। মিস্টার সেন থাকলে ওরকম পোশাক পরতেও সাহস হতো না। কারণে অকারণে আমার ঘরেও হাজির হয়। অকারণে ঝগড়া প্ররোচনা দেয়। আবেগেও দীপ্তিময়ী হয়ে ওঠে। ও দেহ ভীষণ প্রলোভন জাগায়। আপন রিপু দমন করবার জন্য আমি ওকে কুৎসিত মোটা দুর্গন্ধে ভরা মহিলা রূপে ভাববার চেষ্টা করলাম। একটা ছবি ভেবেই তার ধ্যান করতে শুরু করলাম, কিন্তু বৃথাই চেষ্টা। মিছিমিছি স্নায়ু উত্তেজিত করা। কিছুই বুঝতে পারছি না ও আমায় কোথায় নিয়ে যাবে। আর সকালে ওর সঙ্গে আমার ঝগড়া হলো। আমার কতকগুলো বোকামোর জন্য ও রেগে গেল এবং আমাকে ভয় দেখালো যে 1 সপ্তাহ আমার সঙ্গে কথা বলবে না। আমি জানিয়ে দিলাম ও যা খুশি করতে পারে, আমার কিছুই যায় আসে না। এই কথাগুলো বলতে পেরে আমার হালকা লাগছিল। এখন ভালোভাবে নিজের কাছে মন দিতে পেরেছি। রমু দ্রুত এসে জানালো যে মহিলা খুবই চুপসে গেছে। উত্তরে আমি জানালাম যে আমি একটুও রাগ করিনি, তবে মৈত্রী যা চালাতে চাইছে তা চালিয়ে যেতে পারে। তাহলে ধরে নিতেই হবে যে সব মেয়েরাই এক, সর্বত্র এক সুর। ইউরোপ, এশিয়া, আফ্রিকা, বুদ্ধিমতী, বোকা, সৎ, নষ্ট চরিত্র, যা কিছুই হোক। খাবার টেবিলে মৈত্রী আমার পাশে এসে বসল। প্রায় 100 বছরের পুরনো একটা দারুণ জমকালো শাড়ি পরে এসেছিল সে। মৈত্রী কাঁদছিল, কোনো কথাই বলল না। সামান্য কিছু খেলো। মা সবই বুঝতে পারলেন। খাওয়ার পর আমাদের মধ্যে একটু বোঝাপড়া হলো। মৈত্রী আমায় ভর্ৎসনা করল, ওকে বিনা দোষে অভিযুক্ত করার জন্য, বিনা দোষে ওকে ভুল বোঝানোর জন্য। ও যে প্রেম, সমবেদনা ইত্যাদি বিশ্বাস করে না, এ কথা সত্য নয়। লড়াইটা চলেছিল প্রায় মিনিট 15 ধরে। ওর হাত দুটো আমার হাতের মধ্যে ধরে আমি চাপে প্রায় গুড়িয়ে ফেলার জন্য জোগাড় করেছিলাম। ও যখন হাত ছাড়িয়ে নেবার জন্য ধস্তাধস্তি করছিল, কাঁদছিল, মুখ বিকৃত করছিল, ওকে অপূর্ব লাগছিল দেখতে। মনে মনে নিশ্চয়ই রবীন্দ্রনাথের কাছে প্রার্থনা করেছিল। অবশেষে ও হাস স্বীকার করল। পরিষ্কার বুঝতে পারছিলাম ওর মধ্যে এক অদ্ভুত ধরনের আনন্দ ছড়িয়ে পড়ছিল, যে আনন্দ ছিল বেদনা, শারীরিক সান্নিধ্যের উষ্ণতা, আর ওর ওপরে আমার জোর খাটানোর অধিকারবোধের সংমিশ্রণ। আমি ওকে শোবার ঘরের দিকে নিয়ে গেলাম। আমার হাত দুটো একেবারে গুড়িয়ে দিয়েছেন। আমি ওর হাত দুটো পরম স্নেহ ভরে তুলে নিলাম। হাত বুলিয়ে দিয়ে ওর হাত দুটোকে চুম্বনে ভরিয়ে দিলাম। ভারতে এটা একটা অচিন্তনীয় কাজ। যদি কেউ জানতে পারত তাহলে মৈত্রীকে খুন করে ফেলত।
কিছুক্ষণ পরেও নিঃশব্দ ঘরে একগুচ্ছ ফুল ছুঁড়ে দিয়ে চলে গেল। মৈত্রী এবং অন্যান্যদের সঙ্গে সিনেমার ঘটনা। ও নিজে যেচেই আমার পাশে বসেছিল। অন্ধকার হলে ও আমায় বলল যে আমাদের নিজেদের ব্যাপারে একটা আলোচনা করা দরকার। আমি ওকে পরিষ্কার জানিয়ে দিলাম যে এখন সেটা সময় নয়, কারণ এখন আনন্দ করতে এসেছি এবং আমার ওইসব ভাবপ্রবণ আলোচনায় যাবার বিন্দুমাত্র ইচ্ছাও নেই। মৈত্রীর শান্ত ভাব চলে গেল এবং সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করলো, কিন্তু আমার মনে তার জন্য একটুও চাঞ্চল্য বোধ আমি করিনি। সিনেমা হল থেকে বেরিয়েও ও একইভাবে কেঁদে চলল। আমি থাকতে না পেরে বেশ চেঁচিয়েই বললাম, মৈত্রী। ওই দিনই সন্ধ্যাবেলা ও আবার আমার শোবার ঘরে এসে শালে মুখ ঢেকে কাঁদতে লাগলো। কেন কাঁদছে এই প্রশ্নের জবাবও দিল না। একটু পরেই অন্যান্যরা আমার ঘরে উপস্থিত হলো। তখন আবার হাসিতে ফেটে পড়ল। মৈত্রীর কাছ থেকে কোনো কিছুর ব্যাখ্যা পাওয়া অসম্ভব। আজ দেখলাম অনেকটাই শক্ত হয়ে উঠছে। একবার মাত্র কান্নাকাটি হলো আজ। আজ আমারই কিন্তু খারাপ লাগছিল বেশি। আজকের কথাবার্তার সময় বেশ উত্তেজনার সৃষ্টি হয়েছিল। শেষকালে আমি ওকে চলে যেতে অনুরোধ করলাম। ও চলে যেতেই বিছানায় আশ্রয় নিলাম। নিজেকে ভীষণ হাস্যকর লাগছিল। আমি ওকে কথা দিয়েছিলাম আমাদের বন্ধুত্ব সম্পর্কে। আমি কি বোকা? নিজের কৌশল প্রয়োগ করতে গিয়ে একটার পর একটা মিথ্যা শিকার ওর চোখেই ছোট হয়ে পড়ছি। আমি অদ্ভুত আচরণ করছি। ও ওর তরফে ঠিক শান্ত ব্যবহারই করেছিল। এই আবেগময় খেলার ফলে আমরা দুজনেই দুজনের কাছে ছোট হয়ে গেছি। ঠিক করলাম আমাদের এই খেলা শেষ করতে হবে, আবার আমাদের পুরনো বন্ধুত্ব ফিরিয়ে আনতে হবে। হায়, সব কিছু অত সহজ নয়। আমি ওকে ভালোবাসি, ভয়ঙ্করভাবেই ভালোবাসি। আবার আমি ওকে ভয়ও পাই। আমার প্রতি ওর অন্যায়ও স্বীকার করল। ভয় আর আনন্দ এই দুয়ের মিশ্রণে আমার মধ্যে কী যে হয়ে চলেছে। নতুন নতুন সমস্যা আর চিন্তা, ভাবপ্রবণ আবেগহীন গভীর প্রেম কি সম্ভব? আমি ভাবপ্রবণ হই বা নাই বা হই, তাতে কি আসে যায়? আমার মন কি বেশিয়ে গেছে? আমি কি আপন খেয়ালেই দাস হয়ে পড়ছি? সকাল থেকে সন্ধ্যা অবধি আমি ছিলাম একজন সুখী মানুষ, আপ্লুত ছিলাম জীবন শক্তির জোয়ারে। আবার নতুন করে বাঁচার প্রেরণায় আমি মৈত্রীকে বলতে প্রস্তুত ছিলাম, তুমি কি আমার স্ত্রী হতে চাও? আমি এখনও ওই কথা বলতে প্রস্তুত। ও স্বামী হতে পারলে আমি সত্যিই সুখী হব। ও এত পবিত্র, এত শান্ত। আজ বিকেলে মৈত্রীর সঙ্গে বিয়ে নিয়ে আলোচনা হলো। কল্পনা করার চেষ্টা করলাম আমি ওকে বিয়ে করছি। ও আমার স্ত্রী, আমি এই পরিবারের কর্তা। জীবন কি বিস্ময়কর। আমি তৃপ্তি চাই, আর চাই মানসিক শান্তি। বিকেলে মৈত্রী জানালো যে ওর মন খুব খারাপ। রবীন্দ্রনাথ ওকে কোনো চিঠি দেয়নি। রবীন্দ্রনাথ ওর গুরু, বন্ধু, আদর্শ এবং ভগবান। ও বলল ওদের যোগাযোগ সবাই ভালো চোখে দেখে, খাঁটি বাঙালি ভক্তি। আমার কি ঈর্ষা হচ্ছে? পরোক্ষভাবে ওকে অনেক গোপন কথা বলেছি। ও যখন সব জানে, ঠিক করেছি ওকে বলে দেব যে আমাদের প্রেমেরও কোনো পরিণতি নেই। আমি কখনোই এমন কাউকে বিয়ে করতে পারবো না যে আগে অন্য কারোর সঙ্গে প্রেম করেছে। আমার যে রাগ হয়েছে ও তা বেশ বুঝতে পেরেছে। রাতের খাওয়ার পর আমাদের মধ্যে আর কোনো কথা হয়নি। এক লাইন লিখে জানিয়েছিল যে আমি ওকে অপমান করেছি। আমি কোনো উত্তর দিইনি। অপ্রত্যাশিত ঘটনা। কখনো রাগ হয়, আবার আনন্দও হয়। প্রেমের বিষের মতো বিয়ের স্বপ্ন দেখি। আমার সন্তানদের মানুষ চক্ষে দেখতে পাই। সমস্ত সময় নষ্ট করছি। আমার পক্ষে বাস্তবিকই মনস্থির করা শক্ত। আমার আসক্তি আমি ত্যাগ করতে চাই না। রাত্রিতে ভূমিকম্প হলো। আমার জ্বর ছাড়েনি। সকালে মৈত্রীকে একটা দামি উপহার দিলাম। প্রচণ্ড মানসিক চাপের দিন। এই দিনে সম্পূর্ণ বর্ণনা করা আমার পক্ষে সম্ভব নয়। মৈত্রী আমার সঙ্গে ঝগড়া করতে চেয়েছিল। আমায় জিজ্ঞাসা করলো ব্যাপারটা আমি কোথায় নিয়ে যেতে চাই।
আমি নিজের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে চললাম। ওর সঙ্গে আপোষ করার চেষ্টা চালিয়ে গেলাম। ও ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল। শিবু, বাচ্চু সবাই লক্ষ্য করেছিল। আমি একটা কথাও বলিনি। ও যদি অপমানিত বোধ করে থাকে তার জন্য আমি দুঃখিত, কিন্তু খুব দৃঢ়তার সঙ্গে আমার নিজের মন শক্ত করেই রাখতে পেরেছি। বাচ্চু ঠিক সেই সময় আমার ঘরের সামনে বারান্দায় দাঁড়িয়েছিল। সবই শুনতে পাচ্ছিল। হতাশ হবার ভঙ্গি নিয়ে মৈত্রী কাঁদছিল। একটা কাগজের ধারে লিখেছিল মরতে চায়। বাচ্চু যা শুনতে পেয়েছিল, একজন ভারতীয় নারীর পক্ষে এ ছিল যথেষ্ট অপমানের। অবশেষেও শান্ত হলো। আমার ঘর গুছিয়ে দিল। টেবিলের ওপর ফুলদানিতে ফুল রাখল। আমি একটাও কথা বলিনি। অবাস্তব বিশ্বাস এবং মরীচিকার ওপর একটা কবিতার বই লিখেছে মৈত্রেয়ী। ইউরোপের যুবতীরা কী ধরনের স্বাধীনতা ভোগ করে সে সম্পর্কে আজ ওকে বললাম। আমার কৌমার্য এখনো আছে কি না জিজ্ঞাসা করল এবং তা ধরে নিয়ে কাঁদতে শুরু করল। দৈহিক শুদ্ধতা নিয়ে ওর এই রহস্যজনক আসক্তি দেখে বিচলিত হলাম। সন্ধ্যাবেলা আলোচনা আবার সেই এক বিষয়ে এসে দাঁড়ালো, ওর বিয়ে। ওর দৃঢ় বিশ্বাস অন্য যেখানেই ওর বিয়ে হোক না কেন ও অসুখী হবেই। আমি বললাম যে আমার সবচেয়ে বড় অপরাধ হলো বোধহয় শ্বেতকায় হয়ে জন্মানো। যদি ভারতীয় হয়ে জন্মাতাম খুব ভালো হতো। আমার এক কথায় ও খুবই বিচলিত হয়ে পড়ল। আমি ভয়ঙ্কর একটা প্রশ্ন করে বসলাম, আমাদের বিয়ে হতে পারে না কেন? ও খানিকক্ষণ প্রস্তর মূর্তির মতো নিশ্চল হয়ে রইল। তারপর আমাদের কথা কেউ না শুনে ফেলছে এই কথা দেখার জন্য ও চিন্তিত হয়ে পড়ল। ও উত্তর দিল, ভাগ্য বা বিধাতা যেভাবেই আমাদের ভাগ্য নির্ধারণ করে দিয়েছেন। আমি প্রশ্ন করেছিলাম, ভাগ্য বা বিধাতা কেন? কুসংস্কারই কি এর জন্য একমাত্র দায়ী নয়? ওর উত্তর ছিল, বিধাতা এই সব সংস্কারের মধ্য দিয়েই তার ইচ্ছা পূরণ করেন। আর আমার প্রেম নাকি ক্ষণিকের মোহ। প্রকৃতপক্ষেই এই প্রেম, যা প্রথম প্রথম আমার অসম্ভব ভাবাবেগের নিদর্শন বা শিশুসুলভ খেয়ালিপনা বলে মনে হতো, তা মৈত্রীর মনোভাবের দ্বারা উজ্জীবিত হয়ে আমায় আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলেছিল আর টেনে নিয়ে গিয়েছিল অনেক দূরের অবধিপ্রায় আমার বুদ্ধির প্রান্তের কল্পনার জগতে, যেখান থেকে নিজেকে আমার সুখী, পরিপূর্ণ সুখী বলে মনে হতো। জানি না কিভাবে এর ব্যাখ্যা দেব। অত্যন্ত গুরুত্বের সঙ্গে আমি বিয়ের কথা চিন্তা করছি। ওর দেখা পাওয়া দুরূহ হয়ে যাচ্ছে। ও সবসময়ই শোবার ঘরে নয় লিখছে, নয় গান গাইছে। আমি রমু মারফত কয়েকটা নির্দোষ প্রেমপত্র পাঠালাম, কিন্তু কোনো উত্তরই পেলাম না। প্রথম রাতে খুব কষ্ট হলো, অনেক কিছু ভাবলাম। দ্বিতীয় দিনেও যে ভাবনা ছিল না তা নয়। তারপর এখন কিছুই নয়। লক্ষ্য করছি মৈত্রী ছাড়া বাঁচা এমন কিছু কঠিন নয়। কয়েকদিন পরে এক বিকেলে হঠাৎই আমার সঙ্গে হারুয়ের দেখা। ওকে ওর স্বভাবের তুলনায় কম ছটপটে লাগছিল, কিন্তু চোখে সেই শয়তানির প্রভাব ছিল না। যা শুনছি সেটা কি সত্যি আলেন? তুমি কি মিস্টার সেনের মেয়েকে বিয়ে করছিস? আমি লজ্জায় লাল হয়ে গেলাম। ঠাট্টা ইয়ার্কিতে ব্যাপারটা উড়িয়ে দেবার চেষ্টা করলাম, বেকায়দায় পড়লে যা আমি সচরাচর করে থাকি। হারও আমার ইয়ার্কিতে কোনো কানই দিল না, বরং জানালো সে খবরটা অফিস থেকেই পেয়েছে। একটা পিকনিক করার জন্য আমার খোঁজে ও আমাদের অফিসে এসেছিল। ও আরও জেনে এসেছে যে এর জন্য আমি নাকি ধর্মত্যাগ করতে হিন্দু হচ্ছি। ও নিজে গির্জায় যেত যুবতী মেয়েদের দেখার জন্য, বিশেষ করে সুন্দরী ঈর্ষিকে। কিন্তু আমার ব্যাপারটা শুনে ওর আমার প্রতি তীব্র ঘৃণা ও লুকোতে পারল না। হারও জানালো নরেন্দ্র সেন একটি শয়তান এবং আমাকে জাদু করা হয়েছে। আমায় উপদেশ দিল গির্জায় 5 টাকা জমা দিয়ে আমার জন্য বিশেষ করে প্রার্থনার ব্যবস্থা করতে। আমি ওর সঙ্গে কথা বন্ধ করে দেব ঠিক করলাম। আর সবাইকার খবর কি? সবাই তোর জন্য দুঃখ করে। আলিপুরে গিয়ে তুই বিস্তর পয়সা জমাচ্ছিস, থাকা খাওয়ার খরচা নেই, বাইরেও বেরোস না, সারাদিন কি করিস? রিজিওনাল ম্যানেজারের পোস্টে অ্যাপ্লাই করব। বাংলা না জানলে হবে না,
তাই বাংলা শিখছি। হারু আমার কাছে 5 টাকা ধার চাইল সন্ধ্যায় YMCA-তে বল ডান্সে যোগ দেবার জন্য। তুই যাবি না? জিজ্ঞাসা করল হারু। আমার বিন্দুমাত্র ইচ্ছা হয়নি। ওয়েলেসলি স্ট্রিট বা রিপন স্ট্রিটে থাকা দিনগুলোতে যে অমূল্য সময় নষ্ট করেছি তা পূরণ করবার জন্য আর সম্ভব নয়। আমি হারুকে লক্ষ্য করছিলাম। ওর কালচে মুখ, সুন্দর চোখ, সেই সঙ্গী করার জন্য আমি বহু সন্ধ্যা রাত্রি নষ্ট করেছি মেয়েদের পেছনে ঘুরে। আমার বর্তমান জীবন এত শুদ্ধ আর পবিত্র যে ওকে আমার এক অচেনা মানুষ বলে মনে হচ্ছিল। ও আমার বর্তমান ঠিকানা টুকে নিল এবং কথা দিল ও খুব শীঘ্রই আমার সঙ্গে দেখা করবে। নিশ্চয়ই কিছু টাকা হাতাবার মতলব হবে। বাড়ি ফিরে এসে দেখলাম সমগ্র পরিবার চায়ের টেবিলে। শিবু, শিবুর বউ রমু, বাচ্চু আর তার 2 বোন, যাদের সঙ্গে আমি কদাচিৎ দেখেছি। হারুয়ের সঙ্গে আমার কথাবার্তার ওদের আমি অকপটে জানালাম এবং এই শহরে অন্যান্য ইউরোপিয়ান এবং অ্যাংলো ইন্ডিয়ানরা যে জীবনযাত্রা নির্বাহ করে, যে জীবন আমিও কাটিয়েছি, তার প্রতি আমার বিতৃষ্ণার কথাও প্রকাশ করলাম। আমার কথা শুনে ওরা মুগ্ধ হয়ে গেল। মেয়েরা আমায় চোখ দিয়ে গিলছিল আর দুর্বোধ্য কথ্য ভাষায় নিজেদের মধ্যে সম্ভবত আমার প্রশংসা করছিল। শিবু তার অভ্যাস মতো চোখ বুজে আমার করমর্দন করল। একমাত্র মিস্টার সেন উৎসাহের প্রাবল্য দেখে কিনা জানিয়ে তার অভ্যাস মতো ডিটেকটিভ উপন্যাস হতে নিজের ঘরে গিয়ে রওনা দিলেন। মৈত্রী, বাচ্চু আর রমুর সঙ্গে আমি ছাদের দিকে গেলাম। মাথায় একটা বালিশ দিয়ে কার্পেটে শুয়ে পড়লাম আর আরামে সন্ধ্যার অপেক্ষা করতে লাগলাম। আমার চুটি আমার পায়েই ছিল। পায়ের ওপর পা শূন্যে নাড়াতে নাড়াতে একঘেয়ে লাগার জন্য আমি পাঁচিলের ওপর পা দুটো ভর দিয়ে রাখলাম। গত কয়েক মাসে আমি এদেশি ভদ্রতার রীতিনীতি অনেক শিখে ফেলেছিলাম। যেমন কারো গায়ে পা লেগে গেলে আমাকে ঝুঁকে ডান হাত দিয়ে পা ছুঁয়ে মাথা ছোঁয়াতে হবে, এরকম নানান কিছু। সেই জন্য পাঁচিলে পা রাখবার সময় আমি একটু ইতস্তত করছিলাম। ঠিক সেই সময় আমার নজরে এলো রমু মৈত্রীর কানে কানে কিছু বলছে। মৈত্রী আমায় বুঝিয়ে দিল যে রমু বলছে, আপনার পা দুটো খুব সুন্দর। মৈত্রীর দৃষ্টিতে ঈর্ষা আর দুঃখ দই মিশেছিল। লজ্জায় আনন্দে আমি লাল হয়ে গেলাম। আনন্দ, কেননা আমি নিজেকে কুৎসিত মনে করতাম এবং আমার দৈহিক রূপের কেউ কোনো প্রশংসা করলে আমি মোহিত হয়ে পড়তাম। আমি উত্তরে সঠিক কি বলতে বলছিলাম মনে হবে এটুকু মনে পড়েছে যে আমি বলতে চাইছিলাম যে পায়ের সৌন্দর্যর কোনো গুরুত্ব আমাদের অর্থাৎ সাহেবের কাছে অন্তত কিছুই নেই, কেননা ওটা আমাদের দেশে ঢাকাই থাকে, তাই অধিকাংশ সময়ই। মৈত্রী শুনে খুশি হলো। আমাদের এখানে কিন্তু ব্যাপারটা অন্যরকম। আমি খালি পায়ে পা ঘষে দিয়ে আমাদের আদর জানাই। দেখুন, এই রকম। মৈত্রী শাড়ি একটু তুলে নিয়ে নগ্ন পায়ে রমুর দিকে এগোলো। রমু তার পায়ের পাতা দিয়ে মৈত্রীর পায়ে চাপ দিচ্ছিল আর আলতো করে বুঝিয়ে দিচ্ছিল। মৈত্রীকে দেখে মনে হচ্ছিল একটা মানুষ চুম্বনে যেরকম তৃপ্তি পায় প্রায় সেই রকম আরাম উপভোগ করছে। ও কেঁপে কেঁপে উঠছিল। পায়ের গোড়ালি দিয়ে রমু মৈত্রীর পায়ের ডিম অবধি ঘষছিল, আবার মাঝে মাঝে জোরে চেপে ধরছিল। পায়ের তলায় নিজের পায়ের পাতা, পা দিয়ে পা জড়িয়ে ধরছিল। দুটো নারীর মধ্যে পরস্পরের প্রতি এই ব্যবহার আমার ভালো লাগছিল না। হিংসেও যে হচ্ছিল না তা নয়। হঠাৎ মৈত্রী পা সরিয়ে নিয়ে বাচ্চুর মোটা কালো পায়ের ওপর রাখল। আমি দেখলাম বাচ্চুর রোদে পড়া পিচে ঝলসানো নোংরা পা অনায়াসে মৈত্রীর শরীরের মিষ্টি স্পর্শ পাচ্ছে। একটা কুকুরকে আদর করার সময় সে যেরকম করে, বাচ্চুর ভঙ্গি ছিল হুবহু সেই রকম। দুঃখের বিষয়, সে সময় মৈত্রীর মুখটা ছিল আমার দিকে পেছন করা। আমি দেখতে চাইছিলাম ওই যুবকটির সঙ্গে শারীরিক সংযোগে মৈত্রীর ইন্দ্রিয় কতটুকু সুখ পাচ্ছে, কারণ ওর শরীরের কাঁপুনি আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। মাঝে মাঝে ও প্রবল স্পর্শে হেসে উঠছিল, ওই ইতর ক্লাউনটা ঠাট্টা ইয়ার্কিতে। ওই হাসির মধ্যে আমি শুনতে পাচ্ছিলাম আত্মসমর্পণের আর দখলীকৃত হবার বাসনার নিঃশব্দ ইঙ্গিত।
অনেকবার আমি ভেবেছি শরীর দখলের এই যে পদ্ধতি, এটা কি শোধরানো যায় না? রুচিপূর্ণ, সভ্য, মার্জিত এবং নিত্য নতুন বুদ্ধি, সূক্ষ্ম চিন্তা, ভঙ্গির বিনিময় প্রকাশে কি বোঝানো সম্ভব নয় আত্মসমর্পণ? সবচেয়ে পাগল করা দৈহিক মিলন তার আগে কি কোনোভাবেই সম্ভব? সেই সন্ধ্যার পর অনেক দিন ধরে আমার একটা অদ্ভুত হিংসা হতো প্রত্যেকটা লোকের ওপর, যারা প্রায়ই নরেন্দ্র সেনের বাড়িতে আসতেন। সুন্দর সুন্দর যুবকেরা, কেউ কবি, কেউ গায়ক। মৈত্রী যাদের সঙ্গে গল্প করত, হাসত। আমি, শিবু, বাচ্চু ওদেরও হিংসা করতাম। বিশেষ করে বাচ্চু, যে মৈত্রীর সংস্পর্শে কাকা এবং সেই সুবাদে যখন ইচ্ছে ওর হাত ধরত। কান চাবড়াতে, চুল ধরে টানবার অধিকার ভোগ করত। ওকে আমার বাস্তবিকই একজন প্রতিদ্বন্দ্বী বলে মনে হতো। মৈত্রী ছিল সম্পূর্ণ উদাসীন। আমি অচিন্তকেও হিংসা করতাম। যে কবির সঙ্গে মৈত্রীর আলাপ হয়েছিল একবারই মাত্র, যার সঙ্গে ওর শুধু টেলিফোনেই কথাবার্তা হয়, অচিন্তবাবুর পত্রিকা প্রবন্ধ ভারত এ কবিতা পাঠ করত মৈত্রেয়ী। হিংসা করতাম এক গণিতজ্ঞকেও, যিনি খুব কম আসতেন, কিন্তু তার সম্পর্কে মৈত্রীর উচ্ছ্বসিত প্রশংসা আমার মনে জ্বালা ধরিয়ে দিত। মৈত্রী স্বীকার করেছিল যে ওর বিখ্যাত ব্যক্তিদের প্রতি একটা দুর্বলতা আছে, তবে সবচেয়ে ঘৃণা করতাম ওর ওই গুরু, বন্ধু, পথপ্রদর্শক কবিকে। ওকে একদিন যতখানি সূক্ষ্মভাবে সম্ভব বলেও ছিলাম যে ও এইভাবে আত্মসত্তা বিকিয়ে দিচ্ছে, কিন্তু ও এত সরলভাবে বিস্ময় নিয়ে আমার দিকে তাকালো যে আমি বাধ্য হলাম পিছিয়ে আসতে। মৈত্রীর সঙ্গে বাচ্চুর এই আচরণ আমাকে অনেক দিন ধরে পীড়া দিয়েছিল। সেই সন্ধ্যার কথা ভাবতাম। আসন্ন সন্ধ্যার আকাশে একটা দুটো করে ফুটে ওঠা তারাগুলো দেখতে দেখতে, ওদের সমবেত কথোপকথন কথ্য বাংলায় চলার ফলে ওদের সামান্য কিছু অনুভব করতাম। তাছাড়া মৈত্রীর হাসি আমাকে সবচেয়ে বেশি বিচলিত করেছিল। বাচ্চুর প্রতিটি মন্তব্যে ওর ওই উচ্চস্বরে হাসি আর বিচিত্র মুখভঙ্গি আমি সহ্য করতে পারছিলাম না। মৈত্রী আমার অসুবিধা অনুভব করতে পারছিল, আর সেই জন্য সে জিজ্ঞাসা করেছিল আমি খুব ক্লান্ত বোধ করছি কিনা, অবসর সময়ে অর্থাৎ অফিসের পরে ওর বাবার লাইব্রেরি ক্যাটালগ তৈরির কাজে ওকে সাহায্য করতে পারবো কিনা, এবং সেই সুযোগে আমরা দুজন আলাদা গল্প করতে পারবো, এই ইঙ্গিতও দিয়েছিল। ওই ক্যাটালগের ব্যাপারটার সম্পর্কে আমি আগে কিছুই জানতাম না। শুনেছিলাম নরেন্দ্র সেনের লাইব্রেরিতে প্রায় 1000 খানেক বই আছে। পরে শুনলাম উনি সব বইয়ের একটা সুশৃঙ্খল তালিকা করে ছাপিয়ে রাখতে চান, যাতে ওনার মৃত্যুর পর উনি বইগুলো কোনো কলেজকে দান করে যেতে পারেন। আর ওই পরিকল্পনা আমার হাস্যকর বলে মনে হলেও আমি সম্মত হয়েছিলাম। ও বলেছিল বাবার সাহস হচ্ছে না আমাকে অনুরোধ করতে। তিনি ভয় পাচ্ছেন যে এতে আমার সময় নষ্ট হবে। আমি একটা মেয়ে, কোথাও যাই না, বাড়িতে সামান্যই কাজ থাকে। আমার মনে পড়ছে প্রথম সন্ধ্যাতেই ভেবেচিন্তে মতামত না দেবার জন্য ওর উপর রাগ হয়েছিল। বাস্তবিকই বুঝতে পেরেছিলাম বেশ কিছুটা সময় আমার এখানে নষ্ট হবে। তাছাড়া ভয়ও করছিল আবার না আমাদের সে পুরনো খেলা শুরু হয়ে যায়। পরের দিন চা খাবার আগে দেখি লাইব্রেরির দরজা মৈত্রী আমার জন্য অপেক্ষা করছে। আসুন, আমি যতটুকু করতে পেরেছি আপনাকে দেখাই। টেবিলের ওপর গোটা 50 বই, কাত করে সাজানো, যাতে নামগুলো সহজেই পড়া যায়। আপনি এই পাশ থেকে শুরু করুন, আমি উল্টো দিক থেকে শুরু করছি। দেখি কোন বইটাতে এসে আমরা মুখোমুখি হই। ওকে খুব বিচলিত লাগছিল, ওর ঠোঁট কাঁপছিল আর প্রায়ই আমার দিকে তাকাচ্ছিল। আমি লিখবার জন্য বসলাম, কিন্তু কেবলই একটা বিপদ ঘটনার আভাস পাচ্ছিলাম। মনে হচ্ছিল আবার আমাদের মধ্যে পুরনো সম্পর্ক জেগে উঠতে চলেছে। চিন্তা হচ্ছিল এইভাবে কি ওর হৃদয় গভীরে আলোকপাত করা সম্ভব হবে। খুব হালকাভাবে আমি আমার এই অনুভূতির কথা লিখছিলাম। লিখতে লিখতে নিজেকে প্রশ্ন করছিলাম, আমি কি ওকে কোনোভাবে এখনও ভালোবাসি? বোধ হয় না। ওকে ভালোবাসার আমি অলিক কল্পনা করেছিলাম। আবার বুঝতে পারলাম ওর বন্য মোহিনীর শক্তি আমাকে আকর্ষণ করে। নিজের সম্পর্কে আমার পরিষ্কার ধারণা হয়েছিল যে আমি শুধুই মোহগ্রস্ত প্রেমিক নই, কিন্তু ঘটনাগুলোর প্রারম্ভে
আমার চেতনা যখন স্বচ্ছ ছিল তখন আমার এই সব কিছু মনে হয়নি। মনে হয়েছিল এটাই বাস্তব। অন্য মানুষকে একটা বই নিয়ে আমার হাত মৈত্রীর হাতের ওপর পড়ল। আমি দ্রুত হাত সরিয়ে নিলাম। আপনি কোন বই অবধি এলেন? আমি ওকে বইটা দেখালাম। ঠিক ওই বইটার আগের বই অবধিও এসেছিল। বইটা ছিল ওয়েলসের টেলস অব দ্য আনএক্সপেক্টেড। ও যুগপৎ বিস্মিত এবং আনন্দিত হয়ে বলল, দেখছেন, নিশ্চয়ই কোনো অদৃশ্য শক্তি আমাদের নিয়ন্ত্রণ করছে। উত্তরে আমি মৃদু হাসলাম। বাস্তবিকই আমি অবাক হয়ে গিয়েছিলাম এই আকস্মিকতায়। টেবিলের ওপর রাখা বইগুলোর নাম শুদ্ধ। ইচ্ছে করে থাকলে অর্থ বার করা যেতেই পারে, যেমন স্বপ্ন, আমাকে তোমার সঙ্গে নাও, সাহায্যার্থে, কিছু নতুন নয়, ইত্যাদি ইত্যাদি। আমি এমন একটা উত্তর ভাবছিলাম যার একাধিক অর্থ হতে পারে। কিন্তু সেই সময় ছবি আমাদের চা খাবার জন্য ডেকে পাঠালো। খুব ভালো লাগছিল। আমরা পরস্পরের দিকে গাঢ় দৃষ্টিতে তাকাচ্ছিলাম। চা খেতে বসে আমি দারুণ উৎসাহে কৃষ্ণ এবং বৈষ্ণব ধর্ম সম্পর্কে বলতে শুরু করলাম। আমি এত আন্তরিকতার সঙ্গে চৈতন্যদেবের জীবন এবং বিশ্বাস সম্পর্কে বলছিলাম যে মিসেস সেন আমার কাছে এসে বসলেন। ক্রমশ তার চোখে জল ভরে এলো। তোমাকে একজন প্রকৃত বৈষ্ণব মনে হচ্ছে। এই প্রশংসায় আমার যে কী আনন্দ হলো তা ভাষায় বর্ণনা করতে পারবো না। আমি উত্তর দিলাম, বৈষ্ণব ধর্মকে আমি সব ধর্মের মধ্যে শ্রেষ্ঠ বলে মনে করি। এই মন্তব্যের সঙ্গে সঙ্গেই একটা বিতর্ক শুরু হলো। শিবুই আমার সঙ্গে তর্ক করতে শুরু করলো। মৈত্রী মনোযোগ দিয়ে শুনছিল। তারপর হঠাৎই সে বলে উঠল, তোমরা ধর্ম সম্পর্কে কি জানো? প্রচণ্ড উত্তেজিত হয়ে উঠেছিল মৈত্রী। আমি হতভম্ব হয়ে গিয়ে কি উত্তর দেব বুঝতে পারছিলাম না। শিবু ওকে শান্ত করার চেষ্টা করতে লাগলো। মৈত্রী দৌড়ে লাইব্রেরির দিকে চলে গেল। আমি স্তব্ধ হয়ে চা শেষ করলাম। সবাই যেমন চুপ করেছিলাম। আমি আমার ঘরে ফিরে এলাম। কয়েকটা চিঠি লেখা ছিল, সেগুলো নিয়ে বসলাম, কিন্তু মন বসল না। একটা অস্থিরতা আমায় কষ্ট দিচ্ছিল। মনে হলো মৈত্রীর সঙ্গে কথা বলা দরকার। আমি ঘর ছেড়ে বেরিয়ে এলাম। সেদিনটা ছিল একটা গুরুত্বপূর্ণ দিন। আমার ডায়েরির অংশ তুলে দিলাম। আমি ওকে দেখলাম চোখের জলে বিপর্যস্ত অবস্থায়। আমি বললাম যে আমাকে এখানে আসতে বলা হয়েছে বলেই এসেছি। এই কথায়ও খুব আশ্চর্য হয়ে গেল। আমি 5 মিনিট সময় চাইলাম যাতে আমার চিঠিটা শেষ করে আসতে পারি। ঘর থেকে ফিরে এসে দেখলাম টেবিলের সামনে একটা আরাম চেয়ারে বসেও ঘুমোচ্ছে। আমি ওকে জাগালাম। ও চোখ বড় বড় করে জেগে উঠল। আমি ওকে এক দৃষ্টিতে লক্ষ্য করতে থাকলাম। ও বেশ উপভোগ করছিল আমার দৃষ্টি। মাঝে মাঝে শুধু জিজ্ঞাসা করছিল, কি হলো, কি হলো? তারপর একসময় চুপ করে আমার চোখে চোখ রেখে বসে রইল। মন্ত্রমুগ্ধের মতো রহস্যময় এক স্নিগ্ধ মিষ্টি শক্তির কাছে আত্মসমর্পণ করে আমরা বসে রইলাম। সেই সময় আমার মনের মধ্যে কি হচ্ছিল তা আমার পক্ষে বর্ণনা করা অসম্ভব। ইন্দ্রিয়ের এক তীব্র উত্তেজনা বোধ করছিলাম, কিন্তু তা ছিল কোনো রকম যৌন চেতনাবোধের ঊর্ধ্বে। এক স্বর্গীয় আনন্দের জগতে বিচরণ করছিলাম আমি। প্রথমে দৃষ্টিই যথেষ্ট ছিল। তারপর হাতে হাত রাখলাম আমরা। চোখের মিলনে ছেদ ঘটল না। জোরে চেপে ধরলাম, আবার আদরে আলতো করে হাত বুলিয়ে দিলাম ওর দুটো হাতে। আমি কিছুদিন আগেই প্রেম সম্পর্কে চৈতন্যদেবের ধারণা পড়েছিলাম, আর তাহাই ব্যক্ত করতে চাইছিলাম। খুব স্বাভাবিকভাবেই আমি ওর হাত চুম্বন করলাম। ও আনমনে নিজের ঠোঁট কামড়াচ্ছিল প্রবল উত্তেজনায়, কিন্তু তাও ছিল অতি পবিত্র। আমার প্রচণ্ড ইচ্ছা করছিল ওর মুখে চুম্বন করতে, কিন্তু অনেক কষ্টে আমি নিজেকে সংযত রেখেছিলাম। আমাদের অবস্থানটাও খুব নিরাপদ ছিল না। সিঁড়ি দিয়ে নামবার পথে যে কেউ আমাদের দেখতে পাওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু আমি একবার জিজ্ঞাসা করেছিলাম আমাদের মিলনে বাধা কিসের। ওর একটা শিহরণ দেখা দিল এই প্রশ্নে। আমি ওকে রাগিয়ে দেবার জন্য কবির শেখানো মন্ত্র দুবার উচ্চারণ করতে বললাম, যাতে ওর কোনো অসুচিতা স্পর্শ না করতে পারে। ও আমার কথা শুনল, কিন্তু শুনে ওর কোনো ভাবান্তর ঘটল না।
পরিষ্কার বুঝতে পারছিলাম যে যা ঘটেছে তা প্রেম, দৈহিক পবিত্রতা বজায় রেখেই তা প্রেমই। আমার স্পর্শ এবং দর্শন দিয়ে অতিপ্রাকৃত স্তরে পৌঁছানোর অভিজ্ঞতা হলো। 2 ঘন্টা ধরে চলেছিল আমাদের এই অভিজ্ঞতার পর্ব। স্থির বিশ্বাস জন্মেছিল যে যে কোনো দিন, যে কোনো সময় আমরা আবার ওই খেলায় মগ্ন হতে পারব। এরপর ও আমায় অনুরোধ করল চটি খুলে ওর পায়ে পা ঠেকাবার জন্য। আমি জীবনে ভুলতে পারবো না আমার সেই প্রথম স্পর্শের অনুভূতি। এই স্পর্শ আমাকে ভুলিয়ে দিল আমার সব হিংসা, সবার প্রতি আমার ঈর্ষা, যার জন্য এতদিন আমি কষ্ট পাচ্ছিলাম। আমি বুঝতে পারছিলাম মৈত্রী ওর পায়ের পাতা, ওর পা সমর্পণের মধ্য দিয়ে ও নিজেই আমার কাছে আত্মসমর্পণ করছে। সেই মুহূর্তে ভুলে গেলাম ছাদের সেই ঘটনা। মনে হলো এই প্রথম শুধু আমাকেই ও এই সৌভাগ্য প্রদান করল। আমি আমার পায়ের পাতা ওর হাঁটুর পেছন অবধি তুলে দিয়ে সেই মায়াময় কোমলতা, উষ্ণতা অনুভব করলাম। মনে মনে ভাবলাম আমিই প্রথম পুরুষ যে অতখানি স্বাধীনতা ভোগ করল। পা দিয়ে ওর পা জড়িয়ে ধরলাম। এভাবে যে আমরা কতক্ষণ সময় কাটালাম তা বলতে পারবো না। মনে করতে পারি না সেই সময় আর কিছু করেছিলাম কিনা, তবে মৈত্রীর মনের স্বরূপ আমি অনুধাবন করতে পারলাম। 6টা মাস আমি অর্থহীন জেদে হারিয়ে ফেলেছি। আর স্পষ্টভাবে বুঝতে পারলাম ও আমার সম্পূর্ণ অধিকারে। আমি যে ওকে ভালোবাসি একথা হয়তো ওকে স্পষ্ট করে জানাইনি, কিন্তু আমার মনে হতো আমাদের দুজনের অনুভূতির কাছে ব্যাপারটা সুস্পষ্ট ছিল। ওর প্রত্যেকটা ভঙ্গির মধ্যেই আমি খুঁজে পেতাম সমব্যথী, সমমর্মী এবং ভালোবাসার এক নিঃশব্দ বাণী। আমি বিশ্বাস করতাম না যে ও আমাকে ভালোবাসে না এবং ওর প্রতি আমার ভালোবাসায় ওর আস্থা নেই। তাই যখনই ও সামান্য অন্যরকম ব্যবহার করত বা আমাদের মিলনের কথা বলেই মুখে হাত চাপা দিত কিংবা গুরুতর অবস্থায় চোখে মুখে আতঙ্ক নিয়ে চুপ করে থাকত, আমি দুশ্চিন্তার শিকার হতাম। এসব সত্ত্বেও আমার মনে হতো ওর পরিবারবর্গের সঙ্গে আমার বিয়ের ব্যাপারে কথাবার্তায় মৈত্রীও যোগ দিত এবং উৎসাহিত হতো। একদিন আমি যখন বললাম যে ওকে আমি ভালোবাসি, ও তখন 2 হাত দিয়ে চোখ ঢাকা দিল। আমার কথার প্রতিক্রিয়া কী হলো আমি সঠিক বুঝতে পারলাম না। আমি তখন উষ্ণ আন্তরিকতা নিয়ে ওর দিকে এগিয়ে গেলাম, বাংলায় কয়েকটা ভালোবাসার কথা বলবার জন্য। ও উঠে পড়ল। আমাকে একজন সদ্য পরিচিতের মতো মনে করে হল, আমায় ছেড়ে দিন। আমি বুঝতে পারছি আপনি আমায় ঠিক বুঝতে পারেননি। আমি আপনাকে ভালোবাসি বন্ধুর মতো, একজন ভীষণ প্রিয় বন্ধুর মতো। আমি আপনাকে অন্যভাবে দেখতে পারি না, আর দেখতে চাইও না। কিন্তু মৈত্রেয়ী এখন আর একটা নিছক বন্ধু নয়, এটা ভালোবাসা, প্রেম। আমি হঠাৎই আমার উপস্থিতি বুদ্ধি ফিরিয়ে পেয়েছিলাম। আত্মা, মন অনেক রকম ভালোবাসার অস্তিত্ব স্বীকার করে, সত্যি কথা। কিন্তু আমি তোমাকে ভালোবাসি, তোমাকে আমার প্রেমিকা হিসেবে পেতে চাই। তুমি তা জানো। আর এটা থেকে তুমি নিজেকে আড়াল করার চেষ্টা করছো কেন? আমরা পরস্পরকে ছেড়ে যেতে পারবো না। এই সত্য ঢাকবার জন্য আমরা নিজেদের যথেষ্ট যন্ত্রণা দিয়েছি। আমি তোমায় ভালোবাসি মৈত্রেয়ী, আমি তোমায় ভালোবাসি। আমি কথাগুলো বলেছিলাম একটা বাংলা বাক্যের সঙ্গে 5টা ইংরেজি বাক্য মিশিয়ে। আপনার নিজের ভাষার কথাগুলো আবার বলুন। এলোমেলোভাবে মাথায় যেভাবে এলো কথাগুলো আমি ফার্সিতে আবার বললাম। সন্ধ্যা পার হয়ে গিয়েছিল অনেক আগে। সবে ঘরে আলো জ্বালা হয়ে গিয়েছিল। লাইব্রেরিতেও আলোর প্রয়োজন ছিল অনুভব করলাম। বললামও সে কথা। ও উত্তর দিল, না, ছেড়ে দিন, দরকার নেই। কেউ এসে পড়লে, আমাদের দুজনকে যদি কেউ এভাবে অন্ধকারে দেখে তখন? বয়েই গেছে আমার, আমরা ভাই বোনের মতো রয়েছি এখানে। আমি না বোঝার ভান করলাম। ওকে আদর করার জন্য ওর কাছে এগিয়ে গিয়ে ওর হাত দুটো ধরলাম। ও আমায় জিজ্ঞাসা করল, কেন তুমি মাঝে মাঝে এরকম অবুঝ হয়ে ওঠো? ওর কণ্ঠস্বরে প্রশ্রয় এবং হালকা হাসির আমেজ ছিল। আমি নিজের ওপর সম্পূর্ণ আস্থা রেখে উত্তর দিলাম, কারণ তুমি মাঝে মাঝে অর্থহীন বোকামি করো। মৈত্রী নিজের হাত দুটো আমার হাত থেকে মুক্ত করবার জন্য কাঁদতে শুরু করলো। ও লাইব্রেরি ছেড়ে চলে যেতে উদ্যত হলো।
ওকে থামাবার জন্য ও চুলের মধ্যে মুখ ডুবিয়ে দিয়ে খুব নিচু স্বরে আমি আশ্বস্ত করার চেষ্টা করলাম। ওকে কান্না থামাতে অনুরোধ করলাম। ওর শরীরের স্নিগ্ধ সৌন্দর্য, সৌগন্ধ, কুমারীর শরীরের উষ্ণতা আমার সংযম হারিয়ে যাচ্ছিল। আমি ক্রমশ ওকে আর শরীরের সঙ্গে চেপে ধরলাম। আমার আলিঙ্গনের মধ্যে ও ছটপট করতে লাগলো, অস্ফুট স্বরে বিরোধিতা করছিল। আমার ভয় করছিল যে কেউ ওর কণ্ঠস্বর শুনে ফেলতে পারে। এই ভয়ে আমি ওকে ছেড়ে দিলাম। ও কিন্তু ঘর ছেড়ে চলে গেল না, দরজার দিকে না গিয়ে ও জানলার কাছে গিয়ে দাঁড়ালো। রাস্তার গ্যাস পোস্টের স্বল্প আলোয় ওই জায়গাটা এসে পড়েছে। ওর চোখ, এলোমেলো চুল, কামড়ে ধরা ঠোঁট আমার শরীরে শিহরণ এনেছিল। এক অদ্ভুত ভয় আর আকর্ষণ মিশ্রিত দৃষ্টি নিয়ে ও আমার দিকে তাকিয়েছিল। একটা কথাও বলতে পারছিল না। আমি ওর দিকে এগিয়ে এলাম, জড়িয়ে ধরলাম, 2 হাত দিয়ে ওর মুখটা তুলে নিয়ে চুম্বনে চুম্বনে ভরিয়ে দিলাম। তীব্র আবেগ, উন্মত্ততায় দিশেহারা তখন আমি তখন ঠোঁটে চুমু খেলাম। ভেজা ভেজা, কোমল, সৌগন্ধযুক্ত এই ঠোঁট আমি কোনো দিন চুম্বন করতে পারবো ভাবতেও পারিনি। প্রথমেও ঠোঁট দুটোকে গুটিয়ে শক্ত করে রেখেছিল, কিন্তু ক্রমশ ওর প্রতিরোধ ক্ষমতা ভেঙে গেল। মেলে ধরল নিজের ঠোঁট, আমার ঠোঁটে চুম্বন করল এবং আলতো করে কামড়ে দিতে থাকল। ও শরীরের ভাব আমার শরীরে এলিয়ে দিল। আমি ওর সুগঠিত বুকের স্পর্শে আমার শরীরে অনুভব করছিলাম। অনুভব করতে পারছিলাম ওর সমস্ত শরীরের জ্যামিতির বিন্যাস। জানি না কতক্ষণ আমরা এই অবস্থায় ছিলাম। একটা সময় মনে হলো মৈত্রী হাঁপাচ্ছে। আমি ওকে ছেড়ে দেওয়া মাত্র ও একটা ভগ্নস্তূপের মতো মাটিতে পড়ে গেল। আমি ওকে উঠতে সাহায্য করবার জন্য নিচু হলাম, কিন্তু ও আমার পা দুটো ছুঁয়ে কাঁদতে কাঁদতে বলল, ওকে যেন আমি স্পর্শ না করি। আমাকে আমার নিজের মায়ের নামে, মিসেস সেনের নামে শপথ করালো। আমি চুপ করে রইলাম। ও নিজে নিজেই উঠে পড়ল, চোখের জল মুছে চুল ঠিকঠাক করে নিল। এক দৃষ্টিতে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে একটা গভীর শ্বাস পেলেও ঘর ছেড়ে চলে এলো। আমি ঘরে ফিরে এলাম। ওকে জয় করার আনন্দ, অনুতাপ এবং সঙ্গে সঙ্গে প্রচণ্ড ভয় আমাকে বিচলিত করল। খেতে যাওয়ার আগে অবধি কিছুই করতে পারলাম না, কোনো কিছুতেই মন বসাতে পারলাম না। ভাবছিলাম খাবার টেবিলে ওর দিকে চোখ তুলে তাকাবার সাহস কি আমার হবে? এখন এই মুহূর্ত ও আমার সম্পর্কে কি ভাবছে? ভয় হচ্ছিল যদি ওর মার কাছে অথবা রমুর কাছে বলে দেয়। আমি কিছুই ঠিক করতে পারছিলাম না। মৈত্রী খাবার টেবিলে এলো না। খাওয়ার পর রমু আমার দিকে এগিয়ে এসে বলল, আমাদের মহিলা কবি আপনাকে এই কাগজটা দিতে বলেছে। আমার দম বন্ধ হয়ে গিয়েছিল। এক প্রচণ্ড উত্তেজনা, ভয়ে যেন আমি আমার হৃদস্পন্দনের আওয়াজ অনুভব করছিলাম। আমি কাগজটা খুললাম, যাতে কেউ না বুঝতে পারে সেই জন্য ফার্সিতে লেখা, সকাল 6টায় লাইব্রেরিতে এসো। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। আরও কে কে শুনতে চান কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন। আমি যথাসম্ভব চেষ্টা করি আপনারা যা যা শুনতে চান সেগুলোই পার্ট দেওয়ার। অবশ্যই বেঙ্গলি লাইভ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন, আমি উৎসাহিত হই। পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। সবার আগে হাতের মুঠোয় প্রতিটি পর্ব পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন।